তো স্যার আমি আপনাদেরকে গত ক্লাসে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে সেই ধারাবাহিকতায় আমি একটা অঙ্কর কথা যদি বলি, কোশ্চেনটা আমি মুখে বলবো, বোর্ডে লিখতে পারবো না কারণ সময় চলে যাবে। যে একটা লোক, আমি তোমাদেরকে বলেছি যে গতিবিদ্যা করার সময় তোমরা একটু যেহেতু একমাত্রিক অর্থাৎ একমাত্রিক ভাবে চিত্র আঁকার চেষ্টা করবে। চিত্র আঁকলে কি হয়, অঙ্কটা একটু ইজি হয়, আমার জন্য ইজি হয়। এখন আমার জন্য যেটা ইজি হয় আমি মনে করি তোমাদেরও সেটা ইজি হওয়ার কথা। অনেকের কাছে কঠিন লাগতেও পারে, সেটা আলাদা ব্যাপার, কারণ মানুষ টু মানুষ আপেক্ষিকতা আছে। বা আমরা একটা লোক একটা ঠিকানা বাসকে সামনে দেখছে, ব্যাপারটা তাইলে এরকম যে এইখানে হচ্ছে ঠিকানা বাস, সে কোন পজিশনে, বি পজিশনে। বি কেন বললাম, কারণ লোকটা যেখানে আছে সেটা তার আগে, তাই তাকে কি বললাম, এ বললাম। তাহলে এখানে হচ্ছে লোক আর এখানে কি বাস, ঠিকানা বাস, নাম শুধু সংক্ষেপে বাস বলতেছে। এখন স্যার এই লোকটা এই বাসকে কিছুটা সামনে, কতটা সামনে, ওই নাম দিলাম কি এক্স পরিমাণ সামনে একটা বাসকে দেখছে, দেখে সেই বাসকে ধরার জন্য দৌড় শুরু করছে। সে সমবেগে দৌড় শুরু করছে। কত প্রশ্নে দেওয়া ছিল, আমি যেহেতু কিছুক্ষণ আগে করেছি জানি, 12 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড় শুরু করছে। তার মানে এই পজিশনের লোকটার সমবেগ হচ্ছে 12 মিটার পার সেকেন্ড। আবার বাস ওই মুহূর্তে একটা সুষম ত্বরণ a = 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে যাত্রা শুরু করছে। কোশ্চেনটা বলছি যে কত পিছন থেকে, মানে x এর সর্বোচ্চ মান, মানে এর বেশি হইলে কিন্তু কাজ শেষ, আর পারবে না। তাহলে কত পিছন থেকে, মানে x সর্বোচ্চ কত হইতে পারবে বাসটা ধরার জন্য কোন রকমে। তার মানে ধরে নিচ্ছি বাসটাকে লোকটা কোন একটা পজিশন, নাম হচ্ছে কি সি, এই সি তে গিয়ে লোকটা বাসকে ধরে ফেলছে কোন রকম। তো সি তে গিয়ে যখন লোকটা বাসকে ধরছে, মানে আমি এখানে লিখলাম ধরছে, হ্যাঁ বাংলা লিখে দিয়েছি ধরছে। তো এখন মুয়াজ্জিন লোকটাকে তাহলে কতটুকু স্মরণ করতে হয়েছে? স্যার আমার লোকটার স্মরণকে যদি s1 দ্বারা প্রকাশ করি, s1 = কি x প্লাস, আর বাসের স্মরণ যদি কি হয় s2 হয়, তাহলে কি x প্লাস s2, এটা হবে না? কথা বলো। তার মানে আমাদের এখানে এইটা আমরা একটা ডাটা, এটা আমাদের একটা ডাটা। এখন বাসও স্থির অবস্থা ছিল, লোকটাও স্থির অবস্থা ছিল। তাহলে আমাদের এখানে লোকটাকে কয়টা পথ অতিক্রম করতেছে, a থেকে b, তারপরে b থেকে c, আর বাসকে শুধু b থেকে c। তাহলে আমরা আগে বাস কর্তৃক যদি চিন্তা করি, bc হতে বাসের আবির্ভাব ছিল সব জিরো, স্থির অবস্থা থাকলে বলে দিত। bc হতে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব s2, তার যেহেতু আদি বেগ 0, তার মানে v0t আমার লেখা না লেখা একই কথা। তাহলে শুধু কি লিখবো, হাফ at স্কয়ার, যেখানে a এর মান কত 2, তাহলে 2 * t স্কয়ার, তাহলে 2 2 কাটা, তাহলে অতএব আমরা s2 পাইছি, সেটা কত t স্কয়ার। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পারছেন। এখন bc এর পরে AC হতে লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, লোক কর্তৃক অতিক্রান্ত দূরত্ব S1 = সে কি অবস্থায় যাচ্ছে, সমবেগে। এইখান থেকে যাত্রা করে সি পর্যন্ত কিন্তু সে সমবেগে দৌড়ে আসছে। তার মানে আমাদের কোশ্চেনটা হবে vt। এখন v কত 12, তার মানে 12t, আর s1 মানেটা কি x প্লাস s2, তাহলে x প্লাস s2 লিখব। বা s2 মানে কি বের করছি না, t স্কয়ার, 12t কে এখানে নিয়ে আসি, 12t = 0, বা t স্কয়ার মাইনাস 12t প্লাস x = 0। তো স্যার এটাকে আমরা মিডল টার্ম করতে না পারলে দ্বিঘাত সমীকরণ অ্যাপ্লাই করব। আর আমরা জানি যে সকল দ্বিঘাত সমীকরণের সূত্র হচ্ছে ax² + bx + c = যদি 0 হয়, তবে x = -b ± সূত্রবান b² - 4ac/2। এখন স্যার আপনারা 9 10 এ শিখছেন কিনা আমি জানি না, এই যে x এর মান, এটার মান যদি x এর মান বাস্তব হইতে হইলে, কি হইতে হইলে বাস্তব হবে যদি
আপনার এই যে রুটের ভিতরের অংশটা নেগেটিভ না আসে, নেগেটিভ না আসা মানে হচ্ছে এই b স্কয়ার মাইনাস 4ac হয় 0 হতে হবে, তাহলে 0 থেকে বড় হতে হবে। বাস্তব হবে যদি b স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হয়। এই কথাটা একটু আপনারা মাথায় রাখেন, এই ধরনের অঙ্কে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমার এখানে b বলতে কত -12, তাহলে আমরা অতএব t b বলতে যেহেতু -12 আবার সূত্র মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -12 স্কয়ার মাইনাস 4a, a মানে 1, c মানে x, ডিভাইডেড বাই 2a, 2 into 1। তো স্যার বা t লাইনটা যেটা আসতেছে সেটা হচ্ছে 12 প্লাস মাইনাস রুট ওভার 144 মাইনাস 4x বাই 2। এখন স্যার আমার এখানে x কি জানা না অজানা? এখন x এর মান যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় নেগেটিভ হয়ে যাবে, আর নেগেটিভ হয়ে গেলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে অবাস্তব হয়ে যাবে, মানে আমাদের t এর কোনো মান নাই, মানে কিন্তু সে আর ধরতে পারবে না। পরীক্ষার হলে প্রমাণ করে যে দেখাও যে ধরতে পারবে না, এর মানে হচ্ছে t এর মান আসবে কি অবাস্তব আসবে, t এর মান কি আসবে অবাস্তব, আর অবাস্তব আসবে মানে কি রুটের নিচে নেগেটিভ আসবে। তাহলে আমার যদি t এর বাস্তব মান পাইতে হয় তাহলে কি পাইতে হবে স্বাভাবিক যে স্যার 144 মাইনাস 4x এইটা গ্রেটার দ্যান ইকুয়াল কি হতে হবে 0 হতে হবে। তার মানে ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে t এর মান বাস্তব হতে হলে t এর মান বাস্তব হতে হলে 144 মাইনাস 4x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতে হবে। ওকে, বা 144 গ্রেটার দ্যান ইকুয়াল 4x আমরা যদি ভাগ করি তাহলে 3 4 12, সরি হ্যাঁ 4 6 24, 36 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল x, বা x ইজ লেস দ্যান ইকুয়াল 36। ভাই একটু খেয়াল করো এই কথাটা মানেটা কি যে আমার আর বাস মানে লোকটার বাসের মধ্যে ডিসটেন্স সর্বোচ্চ হইতে পারবে কত 36, আর নাইলে 36 থেকে বেশি কম, কম হইলে সে এই ব্যাগ নিয়ে তাকে ধরতে পারবে, কিন্তু যদি এর বেশি হয় তাহলে এই ব্যাগ নিয়ে আর পারবে না, হয় তার ব্যাগকে আরো বাড়াইতে হবে অথবা তাকে ত্বরণে ছেড়ে দিতে হবে। কিন্তু সে এই 12 মিটার পার সেকেন্ড ব্যাগ নিয়ে কখনোই আমাদের এই ঠিকানা বাসকে যে কিনা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে যাত্রা শুরু করছে তাকে 36 এর বেশি পিছন থেকে দৌড় দিয়ে ধরতে পারবে না। এই 12 দিয়ে ধরতে হলে তাকে অবশ্যই তার ম্যাক্সিমাম পিছনে থাকতে পারবে সে 36 মিটার। কত মিটার? 36। জাস্ট 36 এর 1 মিটারও যদি বেশি হয় তাহলে সে 1 মিটারের জন্য আর ধরতে পারবে। ব্যাপারটা হচ্ছে এইরকম। তো স্যার পরীক্ষার হলে এমনও তো কোশ্চেন আসতে পারে এই কোশ্চেনটাকে মডিফাই করে যে সে 30 মিটার পিছন থেকে সর্বোচ্চ, এইখানে সর্বোচ্চ কথাটা আসবে না, সর্বনিম্ন কত ব্যাগে দৌড় দিলে সে বাসটাকে কোনো রকমে ধরতে পারবে। তার মানে আমি এখানে তখন x দিয়ে v জানতে চাই, প্রসিডিউর কি সেম না? কোশ্চেন আসলো স্যার এইখানে আবার সর্বোচ্চ কেন বললেন না? এই ব্যাগ বেশি হলে তো সে পারবেই, তার মানে মিনিমাম কত ব্যাগে দৌড় দিলে সে কোনো মতে ধরতে পারবে। তাহলে তখন এরকম একটা শর্ত আসবে যে এই ব্যাগের সমান অথবা এর চেয়ে বেশি ব্যাগে দৌড় দিয়ে, তার মানে ব্যাগের ক্ষেত্রে আবার গ্রেটার দ্যান ইকুয়াল হবে, ব্যাগের ক্ষেত্রে কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল। তো আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আপনারা খুব সুন্দর করে ভালো করে বুঝে এই কনসেপ্টগুলোর অঙ্কগুলো প্র্যাকটিস করবেন, কারণ এই এক অঙ্কের ভিতরে অনেক অঙ্ক তৈরি করা যাবে। ক্লিয়ার? এক অঙ্কের ভিতরে অনেক অঙ্ক। হ্যাঁ কখনো তোমাদেরকে এই কথা বলি না যে আমার এই অঙ্কটা হুবহু শিখো, এই অঙ্কটা পরীক্ষার হলে আসলে বমি করে আসো। ভাইয়া তোমরা ম্যাথ এবং ফিজিক্স করতে আসছো, এখানে সবকিছু ক্রিয়েটিভ হবে। তোমাদেরকে আমি একটা নিয়ম শিখাচ্ছি, এইটার মানেটা হচ্ছে যে এই নিয়মকে ফলো করে যেন অন্য নিয়মের অঙ্ক তোমরা সলভ করতে পারো। কি ভাই এই অঙ্কটা শিখাইছি, পরীক্ষার হলে কি কোশ্চেন উল্টা ব্যাগটা চাইতে পারো না? জি স্যার। পারে কি না? পারে। তো স্যার আপনারা যদি এই অঙ্কটা বুঝে থাকেন তাহলে তো এর মানে কি গুলো যদি আমরা চিত্র আঁকি তাহলে একটু ইজি হবে। আমি কি বলছি বারবার করে চিত্র আঁকো, প্রশ্নে তোমার চিত্র দেওয়া না দাও রাফে করো, বাট আমি তো পুরো অঙ্কগুলো চিত্রকে বেস করেই করি। এতে কি আমার তোমরা দেখো আমার জন্য অঙ্কটা ইজি হয়ে যায় না, ব্যাপারটা নিজের বুঝতেও ইজি হয়। আমি জানি তোমরা 9 হয়তো চিত্র সহকারে করো না, যেমন আমি বাচ্চাদেরকে এখনই শিখাই, চিত্র দিয়ে দিয়েই শিখাই, কিন্তু ওদের প্রত্যেকটা কোশ্চেন আমি চিত্র আঁকি এঁকে শিখাই। তো তোমরা যদি এভাবে প্র্যাকটিস করো অনেক জটিল জটিল অঙ্ক কি হবে তোমাদের সলভ করতে ইজি লাগবে।
তো ঠিক আছে স্যার, আমি নেক্সট মোবাইল থেকে একটু start আজকে তোমাদেরকে ভাইয়া যে সূত্র দিয়ে অঙ্ক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে v স্কয়ার v নট স্কয়ার প্লাস বা মাইনাস 2as টাইপের কিছু ম্যাথ। তো ভাই আজকে সূত্রটা হচ্ছে v স্কয়ার v নট স্কয়ার প্লাস বা মাইনাস 2as। অনেক অঙ্ক আছে, আমি এখান থেকে বেছে কিছু অঙ্ক নিয়ে আলোচনা করতেছি, বিশেষ করে গুলি সম্পর্কিত। আমি তোমাদের অনেককেই জিজ্ঞেস করছি, আজকে একটু জিজ্ঞেস করি যে গুলি এবং তক্তা রিলেটেড অঙ্কের যে শর্টকাট টেকনিক সে আর কতদূর প্রবেশ করবে, এটা কি তোমরা জানো? জি স্যার। শর্টকাট টেকনিকটা কি? s প্রাইম ইজ ইকুয়াল টু s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1, এটা দিয়ে আমরা কিন্তু বের করে ফেলতে পারি। n দ্বারা আরেকটা হচ্ছে s প্রাইম ইজ ইকুয়াল টু n মাইনাস 1 স্কয়ার ইনটু s ডিভাইডেড বাই 2n মাইনাস 1, এটা দিয়েও আমরা বের করতে পারি। ওকে, এখন এই দুইটা কিন্তু আসলে দুইটা ম্যাথ, এটা জানো? দুইটা আসলে দুইটা ম্যাথ। এই দুইটা ম্যাথ আমি প্রমাণ করে শিখাবো তোমাদেরকে, এবং ওই একই প্যাটার্ন চিত্রকে ফলো করে করে করব। n দ্বারা কি? তো স্যার n এগুলো সব এক্সপ্লেইন করতেছি এখনই, এটা আমি আপনাকে দিয়েছি শর্ট ফর্ম। এখন এইটা কিন্তু দুইটা ম্যাথ, আমি এখন ওই ম্যাথ দুইটা দিব। তো আপনারা একটু সুন্দর করে লেখেন কোশ্চেনটা, যে একটি বন্দুকের গুলি কোন একটি দেয়ালে s পরিমাণ প্রবেশের পর এর ব্যাগ অর্ধেক হয়ে যায়। একটি বন্দুকের গুলি কোন একটি দেয়ালে s পরিমাণ প্রবেশের পর এর ব্যাগ অর্ধেক হয়ে যায়। ওকে, গুলিটি দেয়ালে আর কতদূর প্রবেশ করবে? গুলিটি দেয়ালে আর কতদূর প্রবেশ করবে? ওকে, তো স্যার এই কোশ্চেনটাকে আমি এখন একটু এক্সপ্লেইন করব, সবাই একটু খেয়াল করেন। আমরা বন্দুক থেকে গুলি ছুড়ব। ওকে, আমাদের এটা হচ্ছে বন্দুক। তো স্যার এই বন্দুকের ভিতরে কি আছে? গুলি খালি। এটার স্প্রিং এর ভিতরে প্রেসার দেওয়া একটা বন্দুকের গুলি আছে। জি স্যার। ওকে, এই গুলিটা বন্দুক থেকে যখন বের হবে তখন আমাদের নিউটনিয়ান বলবিদ্যা মানে একটা বল তৈরি করবে, সে বন্দুকের পশ্চাৎ দিকে একটা ব্যাগ দিয়ে আসে। পশ্চাৎ ব্যাগ রিলেটেড কোশ্চেনগুলো করা যাবে, সেটাতে আমরা এখন যাব না, বিকজ আমাদের এখন শুধুমাত্র গতি নিয়ে, গতির কারণ নিয়ে পড়ালেখা না, রাইট কি না? আমরা আসি স্মৃতিবিদ্যা। তো স্যার এই বন্দুকটা যখন কোন একটা দেয়াল, এটা টোটাল দেয়ালটা এইরকম মনে করেন, এই হচ্ছে একটা দেয়াল। এই দেয়ালের কাছে এসে যখন প্রবেশ করতেছে, এই হলো বন্দুকের গুলিটা প্রবেশ করতেছে। তাহলে যখন প্রবেশ করতেছে তখন থেকে আমার ঘটনাটা শুরু, রাইট কি না? তাহলে যেখানে প্রবেশ করতেছে সেটাকে আমি এ বিন্দু বললাম। এবার এ থেকে সে কিছুটা দূর, মানে কতটুকু বলছে, s পরিমাণ সরণের পরে এই আরেকটা বিন্দু যার নাম হচ্ছে কি বি, বি তে গেছে, তখন তার ব্যাগ হয়ে গেছে v অর্ধেক, তার মানে v নট বাই 2। তারপরে সেখান থেকে সে আর কত দূর প্রবেশ করছে, ধরি এই পর্যন্ত প্রবেশ করছে, তার নতুন লাস্ট মুহূর্তে আর কত দূর, এই কথাটা মানেটা কি, যে ফাইনালি তার কিন্তু ব্যাগ শেষ হওয়ার আগ পর্যন্ত সে কতটুকু যাচ্ছে। তাহলে আর কত দূর, এই কথাটার উপর ভিত্তি করে দ্যাট মিন্স আমাদের শেষ ব্যাগ, দ্যাট ইজ v প্রাইম ইজ ইকুয়াল টু 0। যখন সে প্রবেশ করতেছিল সেই মুহূর্তে কিন্তু তার ব্যাগ ছিল কত? তো স্যার অঙ্কটার দিকে একটু লক্ষ্য করেন, তিনটা পজিশনের জন্য আমার ব্যাগের তিনটা কথা বলা আছে। যখন প্রবেশ করতেছে দ্যাট ইজ এ পজিশনে, তার ব্যাগ হচ্ছে v নট। যখন সে s দূরত্ব অতিক্রমের পর b তে আসছে তখন তার ব্যাগ অর্ধেক হয়ে গেছে কি v নট বাই 2। এরপরে সে b থেকে যখন লাস্ট মুহূর্ত c পর্যন্ত গেছে, কতটুকু সরণ হয়েছে জানি না, নাম দিলাম কি s প্রাইম। তাহলে s প্রাইম সরণের পরে তার ফাইনালি ব্যাগ হয়ে গেছে 0। তো মাধুরী কি কষ্ট বলতেছিলাম, তাহলে আমাদের এইখানে কিন্তু a থেকে b তে একটা কেস, b থেকে c তে একটা কেস, কিন্তু পুরোটা জুড়ে একটা বিষয় কিন্তু আছে, সেটা হচ্ছে কি পুরোটাই আমার বন্দুকের গুলিটাকে বাধা দিচ্ছে। তার মানে বন্দুকের গুলিটা কিন্তু প্রথমে অনেক ছিল v নট,
আস্তে আস্তে v নট বাই 2 অর্ধেক হইছে, তারপরে 0 হইছে। তার মানে প্রতি সেকেন্ডে কিন্তু সে একটা বাধা পেয়ে পেয়ে আগাইছে, আর এই বাধাটাকে আমরা বলে থাকি মন্দন। তার মানে আমার এই অঙ্কে মন্দন আছে, তার মানে আমার সূত্রে কিন্তু প্লাস না হয়ে কি হবে, মাইনাস। নাম্বার 1। নাম্বার 2, আমি যদি এ বি অবস্থা, এ বি এর কথা বলি, তাহলে এর শুরু বি শেষ, শুরুতে v নট আছে, শেষে v নট বাই 2 আছে, তার মানে ব্যাক সম্পর্কে বলা আছে, আর এস সম্পর্কে বলা আছে, তার মানে টাইম সম্পর্কে কিন্তু এখানে কোনো আলোচনা নাই। তার মানে আমরা টাইম রিলেটেড গতির কোনো ফর্মুলা দিয়ে এখানে যাব না। তার মানে আদি বেগ, শেষ বেগ, মন্দন আর হচ্ছে কি সরণ, এই চারটা রিলেটেড ফর্মুলা কি v নট v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস বা মাইনাস। তাহলে কনসেপ্টটা এইটা সলভ করব সব সময়, বন্ধুদের গুলি রিলেটেড এই ম্যাথটা আমরা সর্বদা এই সূত্র দিয়ে সলভ করব, এবং এই সূত্রটা আমাদের আসলে দুইবার অ্যাপ্লাই হয়। আমার এখানে হয়তো দুইবারের বিষয় অটোমেটিক্যালি তোমরা পাবা, বাট আমি নরমালি চিত্র না এঁকে যদি অঙ্কটা সলভ করতাম, তাহলে বলে দিচ্ছি এই সূত্রটা দুইবার অ্যাপ্লাই হয়। প্রথমবার অ্যাপ্লাই করে মন্দন জানবা, দ্বিতীয়বার এই মন্দন ব্যবহার করে রাইট কিনা? কিন্তু আমি করব আমার চিত্র অনুযায়ী। পশ্চাৎ তো এটার দরকার নাই, এটা তো নিউটনের বলবিদ্যা শিখবো, এটা না বললাম যে এটা আমরা এখন না, এটা আমরা নিউটনের বলবিদ্যা যখন আসবে তখন এইটা অ্যাড করে পুরোটা আলোচনা হবে। ওকে, তখন অনেকগুলো কোশ্চেন আনা যাবে। আচ্ছা, তো স্যার এখন এই যে জায়গাটা, এখানে সর্বপ্রথম আমরা ফার্স্টে কার কথা বলবো, এ বি এর কথা। তাহলে আমরা এ বি থেকে কি পাচ্ছি, এ বি হতে আমরা এ বি মানে চিত্রের এ বি হতে, তাহলে এ বি হতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার মাইনাস 2as, রাইট কিনা? জি স্যার। তো স্যার এখানে v বলতে vটা কত হয়ে যাচ্ছে, v নট বাই 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার মাইনাস 2as। আমি 2as কে এই পাশে নিয়ে আসলে 2as, আর এটা ওই পাশে নিয়ে গেলে v নট স্কয়ার মাইনাস v নট স্কয়ার বাই 4, বা 2as এখানে লসাগু করলে 4v নট স্কয়ার মাইনাস v নট স্কয়ার। আচ্ছা, আমি একটু ভেঙেই করি, বা আমি a জানতে চাচ্ছি, তাহলে 2a কই পাশে নিয়ে গেলে, সরি 2s কই পাশে নিয়ে গেলে 2s ইনটু 4, আর উপরে হচ্ছে 3v নট স্কয়ার। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, ফাইন। তো স্যার এরপরে ab থেকে আমরা এই পার্টটা পাইছি, রাইট? আবার এখন বাকি আছে কি, BC। এবার দেখেন আমি BC থেকে কি পাচ্ছি, BC হতে সবাই একটু খেয়াল করে দেখেন, BC এখানে কিন্তু এবার আদি বেগ বলতে কিন্তু এই v, রাইট? শেষ বেগ v প্রাইম, তাহলে v প্রাইম স্কয়ার ইজ ইকুয়াল টু v স্কয়ার মাইনাস 2as প্রাইম। এখন এখানে v প্রাইম কিন্তু 0 হয়ে যাচ্ছে, তাহলে 0 ইজ ইকুয়াল টু v স্কয়ার মানে হচ্ছে v নট স্কয়ার বাই 4 মাইনাস 2as প্রাইম, বা 2as প্রাইম ইজ ইকুয়াল টু v নট স্কয়ার ডিভাইড বাই 4, বা সবাই একটু খেয়াল করো যে এখানে আমার s প্রাইমটা দরকার, তাহলে আমি 2a কই পাশে নিয়ে যাই, তাহলে v নট স্কয়ার 2a মানে কিন্তু 8a হয়ে যাচ্ছে, তাই না? কারণ 4 এর সাথে গুণ হয়ে 8a হয়ে যাচ্ছে। এখন এই a এর মানটা আমরা যদি বসাই, v নট স্কয়ার বাই 8 ইনটু a মানে কত, 3v নট স্কয়ার, 3v নট স্কয়ার ডিভাইডেড বাই 8s। আশা করি বুঝতে পারছেন। তাহলে স্যার এই 8 কাটা, v নট স্কয়ার কাটা, তাহলে অতএব ফাইনালি আসতেছে s প্রাইম ইজ ইকুয়াল টু, আমাদের ফর্মুলাটা যেটা আসতেছে সেটা হচ্ছে s ডিভাইডেড বাই 3। তার মানে কথাটা কি বলতেছে, যে সে প্রথমে ab পরিমাণ দূরত্ব যেটা গেছিল সেই দূরত্বকে 3 ভাগ করলে 1 ভাগ পরিমাণ যেতে পারবে। কথা বুঝা গেছে? এখন তার মানে আমাদের এই হচ্ছে অ্যানসারটা। এটাকে একটা ফর্মুলায় নিয়ে আসি। আপনাদের যদি আমি এখন অর্ধেক না বলে যদি বলতাম 1/3 হয়ে যায়, কত? 1/3। তাইলে 1/3 হইলে আমাদের সেম প্যাটার্নে ক্যালকুলেশন করলে আমাদের যে অ্যানসারটা আসতো সেটা আসতো, আমি এখন এখানে একটা চার্ট লিখতেছি, আপনারা এটা একটু মাথায় রাখেন। এটা হচ্ছে আমাদের v, এটা হচ্ছে আমাদের s প্রাইম। আমাদের vটা যদি v নট ডিভাইড বাই 2 হয়, তাহলে আপনারা দেখছেন কি আসতেছে অ্যানসার, s বাই 3। আমাদের vটা যদি v নট ডিভাইড বাই 3 হয়, তাহলে সেম প্রসিডিউরে করলে আপনারা অ্যানসার পাবেন s ডিভাইডেড বাই 8। ওকে, আমাদের vটা যদি v নট ডিভাইডেড বাই 4 হয়, তাহলে অ্যানসারটা পাবেন s ডিভাইডেড বাই 15।
আমাদের যদি v টা v নট ডিভাইডেড বাই 5 হয় তাহলে অ্যানসার পাবেন আপনার 24 ডিভাইডেড বাই এটা কি s ডিভাইডেড বাই 24 ওকে এইভাবে আপনারা ডট 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 যদি n ভাগ পরিমাণ কমে যায় ঠিক আছে তাহলে আমাদের v নট ডিভাইডেড বাই যদি n হয় n মানে আমরা একটা যে কোনো নাম্বার হইতে পারে তাহলে সেই ক্ষেত্রে s ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1 ক্লিয়ার তো সুন্দর করে বন্ধুদের এই অঙ্কের টেকনিকটা মাথায় রাখেন আমরা আপনারা অঙ্ক খুব শর্টকাটলি এমসিকিউ সলভ করতে পারবেন সলভ করতেছি আর আপনাদের আমি আসলে নিয়ম ধরানোর চেষ্টা করতেছি আপনারা ধরতে পারতেছেন কি এসা না প্র্যাকটিস করলে ধরতে পারবা না করলে পারবা না ভাইয়ের শীটে টোটাল 11টা অঙ্ক ছিল এই গুলির অঙ্ক সহ আমি আবার শীট লিখতে বলবো আবার 10-12টা অঙ্ক খুঁজে বের করবে এরকম মাথা খাটানো অঙ্ক কিন্তু আপনাদের যে গাণিতিক পদার্থবিজ্ঞান বই পুস্তকের যে অঙ্কগুলো আছে সত্য কথা এবং আপনারা অলরেডি যারা দেখছেন তারা দেখছেন যে আপনারা পারেন কেউ কি দেখছো এখানে আসো একজনও নাই অন্যান্য ব্যাচে আছে ওরা অলরেডি প্র্যাকটিস শুরু করছে কারণ আমি যদি পরীক্ষা ঘোষণা করছি এরা অলরেডি শুরু করছে তো আপনাদেরকে আমি বলতেছি আপনারা শুরু করেন বইয়ের যে অঙ্কগুলো ফিজিক্সে আছে এগুলো হ্যাঁ এই অঙ্কগুলো সলভ করাচ্ছি যে দেখবেন এগুলো চিন্তা করে করে সলভ করলে বুঝে বুঝে সলভ করলে ওগুলা খুব ইজিলিতে করে ফেলা যায় সূত্র তো আমি লিখে দিয়েছি ফার্স্ট ক্লাসে ওই যেটা ভিডিও মূল ক্লাসে সূত্র লিখে দিয়েছি যে টোটাল কয়টা সূত্র আছে পড়ন্ত বস্তুর সূত্র আমি একটু হাইলাইট করে দিব কিন্তু পড়ন্ত বস্তুর উপরে ম্যাথ প্র্যাকটিস করাইতে হবে আমাদের যে উইন্টার ভ্যাকেশন সেটার পরে কারণ সময় পাবো না তো পড়ন্ত বস্তু থেকে কিছু ম্যাথ আসে যেমন একটা ম্যাথ আজকে তামিম বললো যে একটা কল থেকে এক ফোঁটা পানি পড়তেছে প্রথম ফোঁটা যখন নিচে পড়তেছে তখন দ্বিতীয় ফোঁটা এত মিটার নামছে তৃতীয় ফোঁটা মাত্র কলের মুখ থেকে বের হইছে তাহলে এরকম একটা কনসেপ্ট দিয়ে সে একটা অঙ্ক আমাকে বলতেছে তো এই অঙ্কটা খুব পপুলার একটা অঙ্ক তো আমি বলছি এটা তো পড়ন্ত বস্তু শেখানোর পরে আমি তো এমনিই এগুলা গাইডাই না করাবো কিন্তু আমার আগে এক্সট্রা কেটে ফেলতেছে দিস ইজ পজিটিভ পজিটিভ কেন যখন আমি ক্লাস করাবো তখন কিন্তু ও ওর প্রয়োজনীয় জিনিসটা পেয়ে যাবে কারণ ও অলরেডি ট্রাই করে যেগুলো পারতেছে না সেগুলো কিন্তু সে জমায় ফেলতেছে আমি ক্লাস করানোর পরে আবার ওই বেসিক নিয়ে সেগুলোরে ট্রাই করে করার পরে যখন একবারই পারে না তখন আমাকে দেয় আমি চাই যে প্রত্যেকের মধ্যেই এরকম একটা বৈশিষ্ট্য চলে আসুক ওকে এটা ভালো আমি অ্যাপ্রিশিয়েট করি এই বিষয়গুলো তো এখন আসো নেক্সট অঙ্ক আরেকটা দিচ্ছি এই সেম কনসেপ্ট সেম অঙ্ক কিন্তু এটার প্রমাণটা আরেকটা যদি পরীক্ষা হলে আমি বলি যে একটা বন্দুকের গুলি এস পরিমাণ প্রবেশের পর অর্ধেক হয়ে গেছে এই কথাটাকে যদি এইভাবে না বলে যদি বলি অর্ধেক হ্রাস পাইছে কথা একই কিন্তু যদি বলি 1/3 হ্রাস পাইছে তখন কিন্তু আগের 1/3 আর এটা কিন্তু সেম কথা না কারণ টোটাল থেকে 1/3 হ্রাস পাইছে মানে আছে কিন্তু 2/3 v নট তখন কিন্তু আবার এই কনসেপ্টে গুলো হবে না অর্ধেকের ক্ষেত্রে এই সূত্র আর ওই সূত্র সেম হয়ে যাচ্ছে রাইট কি না এই জন্য অনেকে কিন্তু ওই হ্রাসের কনসেপ্ট যদি এখানে অ্যাপ্লাই করে তাহলে কি অঙ্ক ভুল হবে না তাই দুইটার জন্য কিন্তু দুইটা কনসেপ্ট তাহলে এবার হ্রাসের কনসেপ্টটা দিয়ে আমি শিখাবো তো অঙ্কটা লেখেন আপনারা অঙ্কটা লেখেন যে একটি বন্দুকের গুলি একটি দেয়ালে s দূরত্ব প্রবেশের পর 1/n প্রবেশের পর তার ব্যাগের 1/n পরিমাণ হ্রাস পায় তার ব্যাগের 1/n পরিমাণ হ্রাস পায় তার ব্যাগের 1/n পরিমাণ হ্রাস পায় তাহলে গুলিটি দেয়ালে আর কত দূর প্রবেশ করবে তাহলে গুলিটি দেয়ালে আর কত দূর প্রবেশ করবে ওকে তো চলো এই অঙ্কটাকে আমরা মোটামুটি ভাবে সলভ শুরু করি মুসলাম এগুলো হ্যাঁ আচ্ছা তো স্যার আমাদের এই কোশ্চেনটার আগের কনসেপ্টের মধ্যে তফাৎ কি তফাৎটা হচ্ছে কতটুকু হ্রাস পায় এটা বলতেছে হ্রাস পাওয়ার পরে কতটুকু ব্যাগ রিমেইনিং আছে সেটাই তো আমার শেষ ব্যাগ হিসেবে কাজ করে তার মানে আবার আগের মতো কি মুয়াজ্জিন এই বিন্দুতে দেয়ালটা তার মানে এ হচ্ছে দেয়াল এখানে আমাদের সে প্রবেশ করলো রাইট জি স্যার তাহলে এ দেয়াল প্রবেশ করছে এখানে তার ব্যাগ কত
ভি নট। সবাই একটু খেয়াল করো, এইখান থেকে সে কিছুটা গেছে, কতটুকু গেছে সূর্য? এস পরিমাণ যাওয়ার পরে এই বি বিন্দুতে তার ব্যাগ হইছে আগের ব্যাগের চেয়ে, তার মানে আগের ব্যাগ যদি ভি নট হয়, ভি নট থেকে 1/n, তার মানে ভি নট বাই n পরিমাণ অংশ সে কি হইছে, তার মানে ভি নট থেকে এটুকু বাদ দিলে অবশিষ্ট যেটা থাকবে সেটাই তো আমার ভি, রাইট কি না? আচ্ছা, এরপরে সে আর কতদূর প্রবেশ করবে, মানে কি তার ব্যাগ 0 হওয়ার আগ পর্যন্ত আর কতটুকু যাবে, এই কথাটা মানে কিন্তু v প্রাইম ইজ ইকুয়াল টু 0। তাহলে স্যার এখন আমরা আবার আগের মতো আমি এখানে একটা কাজ করে নেই, এখানে ভিটাকে একটু সলভ করে নেই, সহজ করে নেই আর কি। এভাবে করলেও কোনো সমস্যা নাই। v ইজ ইকুয়াল টু আমরা কিন্তু মোটামুটি জেনে গেছি যে আমাদের হ্রাস পাওয়ার পরে কতটুকু আছে, তাহলে v নট কমন নিলে 1/n মানে হচ্ছে v নট ইনটু n মাইনাস 1। সবাই আশা করি বুঝতে পারছেন, এটা আমাদের v। এটা তোলা হইলে আমাকে বইলো, এইটুকু তোলা হইলে বইলো চিত্র, এবং এইটুকু স্যার এখন তোলা হইলো, ঠিক আছে মুছে ফেললাম। তাহলে v ইজ ইকুয়াল টু আমাদের v নট, তোমরা আমাকে পরে বইলো আমার যদি মনে না থাকে, v ইজ ইকুয়াল টু v নট ইনটু n মাইনাস 1 ডিভাইডেড বাই n। আচ্ছা ঠিক আছে, তো এবার আগের মতো আমি আবারো ফার্স্টে আমার এখান থেকে এখান পর্যন্ত একটা ডাটা, আবার বি থেকে সি পর্যন্ত আরেকটা বিষয়, দুইটা ঘটনাকে আমি আলাদা করে বললে ফার্স্টে এ বি হতে, আমি এ বি হতে কি পাচ্ছি, এ বি হতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস 2as, বা 2as ইজ ইকুয়াল টু ভি নট স্কয়ার মাইনাস বি স্কয়ার, বা ভি নট স্কয়ার মাইনাস ভি মানে কি ছিল, ভি নট ইনটু n মাইনাস 1 বাই n, এই পুরোটা হচ্ছে কি হোল স্কয়ার, বা ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, এটা হচ্ছে n মাইনাস 1 হোল স্কয়ার ডিভাইড বাই n স্কয়ার, বা ভি নট স্কয়ার মাইনাস ভি নট স্কয়ার, এখানে আসছে n স্কয়ার মাইনাস 2n প্লাস 1 ডিভাইড বাই n স্কয়ার। আমরা যদি লসাগু করি কি আসে, n স্কয়ার, এটা আসে n স্কয়ার ভি নট স্কয়ার, মাইনাস গুণ হয়ে যাবে না, কথা বলো, n স্কয়ার ভি নট স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2 ভি নট স্কয়ার n প্লাস ভি নট স্কয়ার। তো স্যার এটা আর এটা কাটা চলে গেল, আমাদের যেটা থাকতেছে আমরা ভি নট স্কয়ার কমন নিতে পারি, কমন নিলে থাকে 2n মাইনাস 1, স্যার এখানে মাইনাস হবে 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের বা 2as, তাহলে অতএব আমি 2 এর মান যদি বের করে রাখি, v নট স্কয়ার 2n মাইনাস 1 ডিভাইডেড বাই n স্কয়ার ইনটু s, এইভাবে আমরা একটা সমীকরণ বের করে নিলাম এখান থেকে। 2a বা a ও রাখতে পারো, a রাখলে 2 নিচে চলে আসবে, একই কথা। তো স্যার এখন এই পার্টের পরে আমাদের নেক্সট পার্ট কি, বিসি। বিসি এর ক্ষেত্রে আবার বিটা হয়ে যাচ্ছে আদি ব্যাগ, বি প্রাইমটা হচ্ছে শেষ ব্যাগ। তাহলে বি এবং সি হতে আমরা কি দেখতে পাচ্ছি, বি আর সি থেকে আমরা দেখতে পাচ্ছি বি প্রাইম স্কয়ার, বি স্কয়ার মাইনাস 2a, এখানে সরণ হইছে s পরিমাণ, তাহলে 2as প্রাইম। তাহলে কি আসবে, s এর আদান বি প্রাইম কি 0 না ভাই, আর বি স্কয়ার মানে কি এই পুরোটা, তাহলে বি স্কয়ার যদি আমাদের না, সরি এটা না তো, ও বি স্কয়ার তো তোমাদের কাছে, বি স্কয়ার মানে কি v নট ইনটু n মাইনাস 1 বাই n, তাহলে সেটা হবে v নট স্কয়ার n মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার। b এর মানটা কি স্কয়ার করছে, d এর মান লেখা আছে না তোমাদের, আচ্ছা, মাইনাস 2as প্রাইম, বা এটাকে এই পাশে নিয়ে আসো, 2as প্রাইম ইজ ইকুয়াল টু v নট স্কয়ার n মাইনাস 1 স্কয়ার ডিভাইডেড বাই n স্কয়ার। আমি যদি এখন s প্রাইম রেখে এটাকে এই পাশে নিয়ে যাই, n স্কয়ার ইনটু 2a v নট স্কয়ার n মাইনাস 1 স্কয়ার, মানটা বসাই, 2a মানে কি ছিল, এটা ছিল না, তাহলে আমরা n স্কয়ার ইনটু এখানে আসছে v নট স্কয়ার 2n মাইনাস 1, কথা হচ্ছে ডিভাইডেড বাই n স্কয়ার ইনটু s, উপরে আসছে v নট স্কয়ার n মাইনাস 1 স্কয়ার। সবাই খেয়াল করেন n স্কয়ার কাটা,
v0 কাটা, এই s নিচে আছে মানে এটা উপরে চলে যাবে, তাহলে অতএব ফাইনালি যেটা পাইছি s প্রাইম ইজ ইকুয়াল টু n মাইনাস 1 হোল স্কয়ার ইনটু s ডিভাইডেড বাই 2n মাইনাস 1। প্রমাণিত। বুঝতে পারছেন? আপনাদেরকে ভাইয়া শুরু করো, আপনাদেরকে দুইটা। ওকে, তো এখন শুনো, তোমাদেরকে এই কোশ্চেনটাই আমি কিছু মডিফিকেশন করি। অলরেডি জানো পরীক্ষা হলে অলরেডি তো এক্সাম দিছো আমার, নাকি? আমি যত কিছু শিখাই তোমরা জানো, সবকিছু কিন্তু মডিফাই করবই। ওকে, তো এখন এই মডিফিকেশনটা কেমন হবে? ভাইয়া তোমাদেরকে শিখাইলাম যে একটা গুলি একটা তক্তার ভিতরে, বলে দিলাম যে পরীক্ষার হলে যে একটা তক্তা, একটা না একটা দেয়াল হচ্ছে মনে করো 10 সেন্টিমিটার পুরু। কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। আমি গুলির ব্যাগও দিয়ে দিলাম যে গুলি 400 মিটার পার সেকেন্ড ব্যাগে এসে দেয়ালে ঢুকতেছে। আমি বললাম যে অর্ধেক ঢুকার পরে মানে কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার ঢুকার পরে গুলির ব্যাগ কি হয়ে গেছে? অর্ধেক হয়ে গেছে। তার মানে আগে 400 ছিল, এখন কত? 200। তাহলে আর কত দূর প্রবেশ করবে? এখন তো সলভ করতেই পারবা, ডাটা আছে। এমসিকিউ আসলে ডাইরেক্ট সলভ করে ফেলতেছো। কিন্তু এখন যদি কোশ্চেনটাতে আমি কাহিনী করি, কাহিনী কি করব? যে স্যার গুলিটা প্রথম কোশ্চেনে করলাম কি যে আর কত দূর প্রবেশ করবে। এবার দ্বিতীয় কোশ্চেনে আমি এসে কি করতেছি যে গুলিটা দেয়ালকে ভেদ করে বের হয়ে যাবে কিনা। ওকে, তার মানে দ্বিতীয় কোশ্চেনটা আপনারা যখন করতে যাবেন কিভাবে করবেন? অবশ্যই পারা উচিত যে স্যার ক নাম্বার কোশ্চেন সলভ করলে তো বুঝবো দেয়াল ভেদ করতেছি কিনা। কারণ ক যদি 5 সেন্টিমিটার হয় তাহলে মুখ মানে ভেদ করে মাত্র বা মুখে এসে আছে। আর যদি 5.5 মানে 10.5 সেন্টিমিটার হয় তার মানে বের হয়ে গেছে। ব্যাপারটা তো এরকম। তার মানে এক নাম্বার কোশ্চেন সলভ করলেই আমাদের 2 নাম্বার কোশ্চেন হয়ে যায়। কিন্তু 3 নাম্বার কোশ্চেন আসে যদি এই 10 সেন্টিমিটারের সাথে দেয়ালের সাথে আমি একটা কাঠ প্যারেক দিয়ে যুক্ত করে রাখি, তার মানে দেয়াল ভেদ করার পরে এবার কি কাকে পাচ্ছে? কাঠকে পাচ্ছে। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি যে গুলিটা দেয়াল ভেদ করার পরে কাঠের ভিতরে প্রবেশ করবে কিনা, বা কাঠকে একটু দূরে রাখি, কিছুটা দূরে রাখলাম, রাখতেই পারি, কাঠ ভেদ করবে কিনা? যদি কাঠে ভেদ করার জন্য গুলির বেগ মিনিমাম 12 মিটার পার সেকেন্ড হইতে হয়, মানে একটা কাঠকে ভেদ করতে হলে গুলির বেগ মিনিমাম কত হইতে হবে? 12। তাহলে এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? ওই বিন্দুতে দেখবো যে স্যার শেষ বেগটা বাইর করতে হবে। यस এক্স্যাক্টলি। তার মানে আমার দেয়াল থেকে বের হওয়ার পরে তার বেগ কতটুকু থাকতেছে, দ্যাট মিন্স শেষ বেগ বের করতে হবে। ওই ক্ষেত্রে স্যার এস এর মান থাকবে, আমরা ওই ক্ষেত্রে তো এস এর মান টোটাল এই যে 10 সেন্টিমিটার কনসেপ্ট ব্যবহার করেই তো তোমরা শেষ বেগ বের করতে পারবে। দেখো এক কোশ্চেনে কত রকমের করতে পারবো। শেষ ব্যাগ বের করলেই তো আমরা বুঝে ফেলবো তার ব্যাগ যদি 12 এর নিচে হয় তাহলে সে আর ভেদ করতে পারবে না, আর যদি 12 এর বেশি হয় ভেদ করবে। এবার ভেদ করার পরে কতটুকু ঢুকে অফ হয়ে যাবে কোশ্চেন কি করতে পারবো না? জি স্যার। বুঝছো কিন্তু ব্যাপারগুলো, হ্যাঁ ব্যাপারগুলো এইভাবে। অথবা ধরো একজন লোক দরজার মধ্যে দাঁড়ায় আছে, মানে এগুলো হচ্ছে ইমাজিনেশন। এখন মনে করো সে একজন কুখ্যাত কেউ একজন, এখন আমাদের পুলিশ আসছে তাকে অ্যারেস্ট করার জন্য, দুইজনের মধ্যে গোলাগুলি চলতেছে, সে দরজার মধ্যে লুকায় দাঁড়ায় আছে, পুলিশ দরজায় গুলি করতেছে, তাহলে পুলিশের ব্যাগ কত হলে দরজা ভেদ করে তার পেটে ঢুকবে? পুলিশের গুলির ব্যাগ। তো এই যে এই ধরনের কিন্তু ফানি স্টাইলের, আমাদের ফানি না, এগুলো কিন্তু থিংকিং টাইপেরই। দেখবা যারা পুলিশের স্টাডি করে ওনারা কিন্তু এভাবে হিসাব করে যে একটা গুলি কত ব্যাগে মারলে কি হবে না হবে। আবার ওনারা মাঝে মাঝে এমনও বলে দেয়, আমি দেখছি যে মানে ক্রিমিনালের বা যেখানে আহত হয়েছে বা যেখানে প্রবলেম হয়েছে ভিকটিমের পজিশন হিসাব করে তাকে কোন লেভেলে গুলি খাইছে, এই গুলিটা কত কোন জায়গা থেকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেভাবে লাগবে এগুলো হিসাব করে বুঝে ফেলে। স্যার ওই অনুযায়ী বিল্ডিং এ যায়, বিল্ডিং এ স্যার। তো যাই হোক, হ্যাঁ ওই অনুযায়ী মিলিয়ে যায়। ওকে সিআইডি দেখো না। ওকে, এখন শুনেন স্যার, এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখান থেকে কত রকমের কোশ্চেন করা যাবে বুঝছেন? আচ্ছা এবার আসেন নেক্সট। এই কনসেপ্টকে ফলো করে যদি আমি আর এরকম কোশ্চেন করি, আপনারা কোশ্চেন হয়তো 9 10 এ যে একটা গাড়ি অনেক দূরে বলতে মনে করেন আমি বলে দিলাম যে 500 মিটার দূরে একটা গতিসীমা দেখছে যে 45 কিলোমিটার পার আওয়ার বেগে ওই দিক দিয়ে যেতে হবে, কিন্তু ওই মুহূর্তে সে যখন দেখছে 500 মিটার পিছনে থাকা অবস্থায় তখন তার গাড়ির বেগ ছিল 100 কিলোমিটার পার আওয়ার। তখন সাথে সাথে সে ব্রেক চাপছে, ব্রেক চাপার পরে তোমার পরীক্ষার হলে যদি আমি প্রশ্ন করি যে ওই সীমা রেখা পর্যন্ত যাইতে, মানে ওই রেখা পর্যন্ত যেখানে তার 45 কিলোমিটার পার আওয়ার, ওই
দাগ পর্যন্ত যাইতে তার কত সময় লাগবে? রেখাটা কত দূরে? কোশ্চেন করব 500 মিটার দূরে আছে, তাহলে কি করা যাবে না? ডিসটেন্স বলা আছে। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কি হলো যে রেখা যখন অতিক্রম করতেছে তার বেগ কি তখন 45 কিলোমিটার পার আওয়ার ছিল নাকি ছিল না? এইভাবে ডিরেক্ট কোশ্চেনও করতে পারে অথবা বলতে পারে সে কি মামলা খাবে নাকি খাবে না। তো মামলা খাবে নাকি খাবে না মানে কি আমার শেষ ব্যাগ বের করতে হবে। শেষ ব্যাগ কারণ সে তো ব্রেক চাপছে মানে মন্দন দিছে মানে কোন একটা মান বলবে আর নাইলে মানটা বের করার জন্য কোন একটা ব্যবস্থা করে দিবে। তাহলে মন্দনের উপর ভিত্তি করে আমরা দেখব শেষ ব্যাগ আমাদের কত আসে। তার মানে কি সূত্র এটাই না? এটা আদি ব্যাগ দেয়া আছে 100, বানাইতে হবে 45, সেটা আমাদের দরকার নাই। আমরা দেখব 45 হইছে কিনা, তার মানে ভি বের করলেই তো আমরা বুঝবো। এস আমাদের দেওয়া আছে না, আমাদের এ প্রশ্নে লাগবে। ওকে, তো এই যে v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস মাইনাস 2as রিলেটেড যে অঙ্কগুলো আপনারা পাবেন আপনাদের গাণিতিকে বইয়ে যেখানেই হোক, আপনাদের আজকের মিশনটা হচ্ছে আগের মিশন যদি ডিউ থাকে কিছু সেটা তো সলভ করবেনই, আর পাশাপাশি এর উপরে মিশনে নামবেন। ইনশাআল্লাহ ক্লিয়ার? তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই থাকলো।